1914 সালে ব্রিটেনের এন্টুরিন জাহাজ তুফানি সমুদ্রকে পার করে দুনিয়ার সবচেয়ে খাতারনাক আর রহস্যময় কন্টেন্ট অ্যান্টার্কটিকাতে যেতে থাকে। এই জাহাজে 28 জন ক্রু মেম্বার ছিল, আর এই জাহাজের কামান ছিল এক্সপ্লোরার স্যার আর্নেস্ট সাইকেলটনের হাতে। আর সে কিছু এমনটা করতে চেয়েছিল যেটা ইতিহাসে আজ পর্যন্ত কেউ করেনি। তার মানে পুরো অ্যান্টার্কটিকাকে হেঁটে হেঁটে পার করা। সেই সময়ে না ভালো মোবাইল না মডার্ন টেকনোলজি ছিল। -50 ডিগ্রি ঠান্ডায় বরফের তুফানের মধ্যে দিয়া এই পুরো মহাদেশকে হেঁটে পার করতে চেয়েছিল। কিন্তু তার প্রথম চ্যালেঞ্জ ছিল তার এক্সপিডিশনের জন্য ক্রুকে খুঁজে বের করা। আর সেই জন্য সে একটি অ্যাডভার্টাইজমেন্ট লিখে দি টাইমস নিচে পাবলিশ করে দেয়। এরপর সে 27 জনের একটি ক্রুকে হায়ার করে নেয়। আর সেই সময়ে প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছিল। আর এই মিশনের জন্য একটি মজবুত জাহাজের দরকার ছিল যেটা বরফকে কেটে আগে যেতে পারত। আর সৌভাগ্যক্রমে এমনই একটি জাহাজ অ্যান্টার্কটিকাতে চলার জন্য তৈরি ছিল। আর স্যার আর্নেস্ট সাইকেলটনে এই জাহাজকে কিনে এই জাহাজের নাম এন্টুরেন্স রেখে দেয়। 8 আগস্ট 1914-এ এই জাহাজ ইংল্যান্ডের প্লিমুথ থেকে যাত্রা আরম্ভ করে। আর 4 মাস ধরেই এই আটলান্টিক মহাসাগরেই সফর করে। আর প্রথমে আর্জেন্টিনা আর এরপর সাউথ জর্জিয়া পৌঁছে যায়। আর এখানে সম্পূর্ণ তৈরি করে নেওয়ার পর 1914 সালের 5 ডিসেম্বরে অ্যান্টার্কটিকার দিকে যাত্রা আরম্ভ করে। জাহাজে 28 জন মানুষের উপরেও বড় জাতের 50টি কুত্তাও ছিল। আর এগুলোকে বস্তু টানা নেওয়ার জন্য নিয়েছিল। 46 দিন পর্যন্ত এই সফর এভাবেই চলে। আর মাত্র একদিন পরেই অ্যান্টার্কটিকার কোস্টে পৌঁছে যাবে। কিন্তু 1915 সালের 18 জানুয়ারিতে প্রথম মুসিবত এসে পড়ে। আর মুশকিল এটাই ছিল, সমুদ্রের উপরে বরফের স্তর লাহে লাহে মোটা হয়ে গিয়েছিল। আর এক সময় এই স্তর গিয়া 18 ফুট উঁচু হয়ে গিয়েছিল। আর তখন এন্টুরেন্সে এত শক্তি ছিল না যে এই বরফকে ভেঙে আগে যাবে। আর এটা এমন মজবুতও ছিল না যে এখান থেকে হেঁটে যাত্রা আরম্ভ করবে। আর এন্টুরেন্স ওদের মঞ্জিল থেকে লাগভাগ 130 কিলোমিটার আগেই ফেসে যায়। এরপর ওরা বরফকে কেটে রাস্তা বানানোর কাম আরম্ভ করে। আর এটা করতে করতে ওরা একদম ক্লান্ত হয়ে যায়। আর কয়েকদিন পরিশ্রম করে জাহাজকে মাত্র 300 মিটার আগে নিতে পারছিল। আর এরপর এন্টুরেন্স আবার ফেসে যায়। আর লাগাতার 1 মাস ধরে জাহাজকে বের করার জন্য চেষ্টা করছিল। আর অবশেষে স্যার আর্নেস্ট সাইকেলটন হার মেনে যায়। সে সিদ্ধান্ত নিয়েছিল যে জাহাজকে ন্যাচারাল গতিবিধিতেই ছেড়ে দেওয়া যাক। এমনও হতে পারে ঠান্ডা কমে গেলে বরফ নিজে নিজে ভেঙে যাবে। আর এভাবে জাহাজের মধ্যে সবাই মিলে ডিসিপ্লিন অনুসারে বিভিন্ন কর্ম আর খেলাধুলায় নিয়োজিত হয়ে দিন অতিবাহিত করতে থাকে। আর শুধু এই আশায় অপেক্ষা করতেছিল যে একদিন বরফ ভাঙবে আর ওরা এখান থেকে বের হয়ে যেতে পারবে। আর বরফ লাহে লাহে ভাঙা আরম্ভ হয়েছিল, কিন্তু জাহাজে বরফের প্রেশার অনেক পড়েছিল। আর সব ক্রু মিলে জাহাজকে বরফের প্রেশার থেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল। আর 1915 সালের 14 জুলাইয়ের রাত্রে জাহাজের নিচ থেকে একটি অনেক জোরে আওয়াজ আসে। আর এন্টুরেন্স একদিকে হেলে যায়। চেনতেন করে ওরা রাতটিকে কাটায়। আর সকালে দেখে সবাই অবাক হয়ে যায়। বরফের প্রেসারে জাহাজ একদিকে হেলে যাওয়ার সাথে সাথে এর রাডারও ভেঙে গিয়েছিল, যেটার দ্বারাই শিপকে ট্রান করা হতো। আর এন্টুরেন্সের ক্রুদের এখানে ফেসে থাকা 7 মাস হয়ে গিয়েছিল। আর ওরা মানুষের আবাদি থেকে কমসে কম 2000 কিলোমিটার দূরে আছিল। না কারোর সাথে কোনো সম্পর্ক, না কার থেকে সহায় পাওয়ার আশা ছিল। কিন্তু ক্রুদের স্যার আর্নেস্ট সাইকেলটনের উপরে সম্পূর্ণ ভরসা ছিল। আর 9 মাস ধরে এই মিশনের সকল ক্রু এক জায়গায় ফেসে রয়েছিল। আর বরফের এত প্রেসারে লাহে লাহে জাহাজ লিক হতে আরম্ভ করে। আর সব ক্রু মিলে জাহাজে সারা রাত কাম করে যাতে জাহাজে পানি না ভরতে পারে। কিন্তু 1915 সালের 27 অক্টোবরে সাইকেলটনে জাহাজকে খালি করার জন্য আদেশ দেয়, কারণ জীবন বাঁচানোর জন্য এইটি একটি রাস্তা ছিল। এরপর সব প্রয়োজনীয় বস্তু বাহিনী জাহাজ থেকে বের করে নিয়েছিল, যেমন খাওয়া বস্তু, জীবজন্তু, লাইফবোট, বিছনাপাতি সব বের করে নিয়েছিল। আর এরপর সব ক্রুদের খোলা আসমানের নিচে বরফের চাদরে আশ্রয় নিতে হয়। স্যার আর্নেস্ট সাইকেলটনের সিদ্ধান্ত নেয় যে এখানে থাকা অনেক বিপজ্জনক হবে। আর সে এখান থেকে 550 কিলোমিটার দূরে পোল্যান্ড নামের একটি আইল্যান্ডের কথা জানত। কিন্তু সেইখান অবধি যাওয়াটা এইসব লাইফবোটে এত সহজ ছিল না। এরপর এই আইল্যান্ড পর্যন্ত হেঁটে যাওয়ার সিদ্ধান্ত করে। আর সৌভাগ্যক্রমে ওরা যে বরফে ক্যাম্প বানিয়েছিল সেটা লাহে লাহে পোল্যান্ড আইল্যান্ডের দিকে যেতেছিল। আর স্যার আর্নেস্টের সিদ্ধান্ত নিয়েছিল যে ওরা লাহে লাহে বেশি বেশি পোল্যান্ড আইল্যান্ড অবধি যাবে। আর ওদের খানা পানিও শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য ওরা যেটাই পায় সেটাকে শিকার করে খেয়েছিল। 1916 সালের ফেব্রুয়ারি মাস লাগভাগ ওরা বের হওয়া 13 মাস হয়ে গিয়েছিল।
আর ওদের অবস্থা এমন হয়েছিল যে এক টাইমে একটি বিস্কুট খায়া পার করতে হতো। আর পরের মাস অবধি ওদের অবস্থা এমন খারাপ হয়েছিল যে ওদের সাথে আনা কুকুরকে মেরে খাইতে হয়। আর ওরা এটাই আশা করছিল যে পুলেট আইল্যান্ডে গিয়া ওরা কোনো খাওয়ার সাপ্লাই পেয়ে যাবে, কিন্তু ওরা যে ভাসমান বরফের উপরে ছিল সেটা ডাইরেকশন পরিবর্তন করে ফেলে আর পুলেট আইল্যান্ডের পরিবর্তে এলিফ্যান্ট আইল্যান্ডের দিকে যেতে লাগে। আর 1916 সালের এপ্রিল মাসে ওরা কোনো মতে গিয়া এলিফ্যান্ট আইল্যান্ডে গিয়ে পৌঁছে যায়। আর ওরা গত 16 মাস পর এই প্রথমবার জমিতে পাও রাখে। এলিফ্যান্ট আইল্যান্ডে গিয়ে ওরা শান্তির নিঃশ্বাস নেয়, যদিও এখানে বেশি সময় সার্ভাইভ করার মতো কিছু ছিল না। এরপর ওদের একটি উপায় ছিল কোনো মতে 1300 কিলোমিটার দূর সাউথ জর্জিয়া আইল্যান্ড অব্দি যাওয়া। এরপর স্যার আর্নেস্ট সাইকেলটনের সিদ্ধান্ত নেয় যে সে লাইফ বোট দিয়ে সাউথ জর্জিয়া আইল্যান্ড অব্দি যাবে। আর এটি ছিল একটি সুসাইড মিশন। সে ক্রুদের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নেয় আর 1916 সালের 24 এপ্রিলে এলিফ্যান্ট আইল্যান্ড থেকে সাউথ জর্জিয়াতে রওনা হয়। আর এই রাস্তাটি ছিল দুনিয়ার সবচেয়ে ডেঞ্জারাস সমুদ্রীয় রাস্তা। আর স্যার আর্নেস্টের লক্ষ্য ছিল সাউথ জর্জিয়া থেকে জাহাজ নিয়ে এসে বাকিদেরকে এখান থেকে উদ্ধার করে নেবে। আর এখানে কখনো কখনো 90 ফিট উঁচু সামুদ্রিক ঢেউ আসে। আর এখানের পানি এত ঠান্ডা যে মানুষকেও ফ্রিজ করে দেবে। এর বাইরেও এই সফরে ওদের পাশে না কোনো জিপিএস না কম্পাস ছিল, আর এটা করতে হতো সূর্য আর তারার মাধ্যমে। এরপর ওরা 5 জনের একটি টিম নিয়ে এখান থেকে বের হয়। আর ওরা ছোট্ট একটি হাতে চলা বুট নিয়ে দুনিয়ার সব থেকে বিপজ্জনক সমুদ্র রাস্তায় নেমে পড়ে। আর এত নাম্বার ডিস্টেন্স পার করার জন্য ওরা বদলে বদলে 4 ঘন্টা করে নাও চালায়। আর 4 ঘন্টা ওরা বসে আরাম করে। আর সমুদ্রের এমন বড় বড় ঢেউ আসে যে ওরা ডুবা থেকে কোনো মতে রক্ষা পড়ে। আর লাহে লাহে ওরা কোনো মতে গিয়া আইল্যান্ডের পাশে পৌঁছে যায়। ওদের থেকে লাগভাগ 1 কিলোমিটার দূরে ছিল সাউথ জর্জিয়া আইল্যান্ড। আর ঠিক তখন এই বোট সমুদ্রের অনেক বড় একটি তুফানে গিয়ে ফেলছিল। আর তুফানে বোটকে উল্টা পাল্টা করে একদিকে থেকে আরেক দিকে ফালতে লাগে। আর যখন তুফান কমে তখন ওরা ওদের পাশেই সাউথ জর্জিয়া আইল্যান্ডকে দেখতে পায়। আর আইল্যান্ডকে পাশে দেখে ওরা পুরো শক্তি লাগিয়ে কোনো মতে সেই আইল্যান্ড অব্দি গিয়ে পৌঁছে যায়। আর এটাই ছিল সেই আইল্যান্ড যেখান থেকে ওরা 522 দিন আগে অ্যান্টার্কটিকাতে সফর আরম্ভ করেছিল। কিন্তু ওদের প্রবলেম এখানে শেষ হয় না। সাউথ জর্জিয়া আইল্যান্ড 100 কিলোমিটারও বেশি লম্বা ছিল। ওরা যে জায়গায় এসে পৌঁছেছিল সেটা মানুষের বস্তির থেকে উল্টা সাইডে ছিল। আর ওদের এখান থেকে বেলিং সাইডে যাওয়ার জন্য 2টি রাস্তা ছিল। প্রথমটি ছিল আবার ওরা বোটে বসে 130 কিলোমিটার সমুদ্রে যাত্রা করে যাওয়া। আর দ্বিতীয় রাস্তাটি ছিল ওদের পাহাড়ের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। আর হেঁটে যাওয়ার রাস্তা ছিল মাত্র 29 মাইল। কিন্তু প্রবলেমটি ছিল এই আইল্যান্ড এত খাতারনাক পাহাড়ে ভরা ছিল যে আজ পর্যন্ত এটাকে কেউ হেঁটে পার করতে পারেনি। আর সমুদ্র তুফানের পরে ওদের বোট অনেক খারাপ হয়ে গেছিল, সেই জন্য ওদের হেঁটে যাওয়ার বাইরে আর কোনো উপায় ছিল না। আর এই 10,000 ফুট উঁচু পাহাড় পার করাটা এত সম্ভব ছিল না। সেই জন্য সাইকেলটন সিদ্ধান্ত নেয় যে ওরা কিছুদিন এখানে রেস্ট করবে। এরপর ওরা একটি গুফায় 9 দিন রেস্ট করে আর পেট ভরে খানা খায়। আর খাবারের এখানে কোনো কমি ছিল না। এই আইল্যান্ডে সিল পেঙ্গুইনের ভরা ছিল। আর অবশেষে সাইকেলটন 2টি সাথীকে নিয়ে এখান থেকে কোনো মতে এই পাহাড়কে পার করে ফেলে। আর বাকি দুজনকে যখন তার 2টি সাথীকে নিয়ে হিলিং স্টেশনে যায় তখন তাকে কেউ চিনতেই পারে না। আর স্টেশন ম্যানেজারে তাকে চিনে ফেলে এটা তো সেই সাইকেলটন যার টিম অ্যান্টার্কটিকা যাওয়ার পথে 2 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। আর ওরা ভেবেছিল সাইকেলটন আর তার টিম হয়তো মারা গিয়েছে। এরপর ওরা এখান থেকে একটি জাহাজ নিয়ে আইল্যান্ডের এই পাশে থাকা বাকি দুজনকেও রেস্কিউ করে নেয়। কিন্তু সাইকেলটনের আসল টেনশন ছিল এলিফ্যান্ট আইল্যান্ডে ফেসে থাকা 22 জন ক্রু মেম্বারদের। ওরা জানি কি অবস্থা, বেঁচে আছে কি নাই। আর এখানে ফেসে থাকা মানুষগুলো এটাও জানতো না ওদের ক্যাপ্টেন কি সেই সালামত সাউথ জর্জিয়া আইল্যান্ডে পৌঁছতে পারছে কিনা। আর এই সিচুয়েশনে নিজেকে মোটিভেট রাখাটা হয়তো সহজ ছিল না। আর যখন সাইকেলটন রেস্কিউ জাহাজ নিয়ে এলিফ্যান্ট আইল্যান্ডের দিকে যায় তখন সেই রেস্কিউ জাহাজও বরফের মধ্যে ফেসে গিয়েছিল। আর ওদের ঘুরে আসতে হয়। এভাবে ওরা কয়েকবার চেষ্টা করে বিফল হয়। আর 1916 সালের 25 আগস্টে চাইনিজ একটি জাহাজ নিয়ে ওরা আবার এলিফ্যান্ট আইল্যান্ডের দিকে রওনা হয়। আর লাগভাগ 6 দিন পর ওরা এলিফ্যান্ট আইল্যান্ডে গিয়ে পৌঁছে যায়। আর সাইকেলটন যাওয়ার সময় ফ্র্যাঙ্ক ওয়াইল্ড নামের একজনকে এখানে লিডার বানিয়ে গিয়েছিল। আর ওরা এখানে সিল পেঙ্গুইন শিকার করে কোনো মতে জীবিত ছিল। আর ওরা প্রত্যেকটি দিন এই আশায় পার করেছিল যে হয়তো আজকে ওদের ক্যাপ্টেন আসবে। আর এইভাবে ওরা একদিন আচানক ওদের সামনে সমুদ্রই জাহাজ দেখতে পায়। আর জাহাজে ওদের ক্যাপ্টেন সাইকেলটনকে দেখতে পায়। আর সাইকেলটন ওদেরকে দেখে অনেক খুশি হয়ে যায় যে সবাই সহি সালামত এখন পর্যন্ত জীবিত ছিল। আর ফাইনালি 2 বছর পর সাইকেলটন আর তার সকল ক্রু সহি সালামত ঘুরে আসে। তো গাইস, এই সত্য কাহিনীটি দেখে ভালো লাগলে লাইক করবেন
আর এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।